শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের 50 বছর পূর্তি এবং একই সাথে অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের 25 বছর পূর্তি উপলক্ষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের আজকের এই গ্র্যান্ড ফাইনালে যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে ব্যাংক কমিশন গঠন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে কিনা। এই বিষয় নিয়ে আজকে সরকারি দল হিসাবে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের যে দল গঠিত হয়েছে বিজয় নিশান দল, তারা সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে এবং একই বিভাগের আরেকটি দল বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে, তারা হচ্ছে উত্তাল মার্চ। আমরা বিজয় নিশা এবং উত্তাল মার্চের এই দুটি দলের বিতর্কের সাথে সর্বপ্রথমে দর্শক মণ্ডলী আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে বিজয় নিশান দলের অর্থাৎ সরকারি দলের বক্তারা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা রফিকুল ইসলাম সুহাদ, মাননীয় অর্থমন্ত্রী রাকিব হোসেন এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য সাগুপ্তরা বুশরা মিশমা। অন্যদিকে আমাদের আজকের এই বিরোধী দল উত্তাল মার্চে যে তিনজন বক্তারা, তারা হচ্ছেন গিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা আব্দুর রহমান জাবের, মাননীয় বিরোধী দলীয় উপনেতা অর্পিতা গোলদার এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাশফিকুজ্জাহান। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক বিচারকার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন শেয়ার মার্কেট বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আলামিন, রয়েছেন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ও সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসির সিএফও জনাব আবুল বশির খান এফসিএমএ, রয়েছেন সাংবাদিক দৌলত আক্তার মালা, বিশেষ প্রতিনিধি ফিনান্সিয়াল এক্সপ্রেস। বিচারক হিসেবে রয়েছেন নারী উদ্যোক্তা সঞ্জিদা আক্তার খানম, ব্যবস্থাপনা পরিচালক rightchoice.com বিডি এবং আরেকজন বিচারক হচ্ছেন ডক্টর এস এ মোর্শেদ, প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকে এই বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথিকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাতে চাই। একই সাথে আজকে আমাদের সাথে বিশ্ব অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রিয়াজুর রহমান চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ। আমরা আমাদের সম্মানিত দুজন বিশেষজ্ঞকে তালি দিয়ে অভিনন্দন জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রিয়াজুর রহমানের নেতৃত্বে আমরা পালন করেছি 50 বছর আমাদের এই বিভাগ প্রতিষ্ঠার যে আয়োজন, সে আয়োজনেরই ধারাবাহিকতায় আমাদের এই ছায়া সংসদ শুরু করছি। আমাদের আজকের এই ছায়া সংসদ, আজকের এই ছায়া সংসদে যে বিষয়টি সেটি হচ্ছে ব্যাংক কমিশন গঠন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে কিনা। আমি আজকের এই প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে সর্বপ্রথমে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি আজকের ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা রফিকুল ইসলাম সুহাদকে। মাননীয় স্পিকার, 2007 সালে যখন পুরো বিশ্বে অর্থনৈতিক মন্দা আক্রান্ত, তখন ওই সোনার বাংলার অর্থনীতি ছিল ঊর্ধ্বমুখী। মাননীয় স্পিকার, বর্তমানে আমরা মধ্যমায় দেশে পরিণত হয়েছি এবং আমরা এশিয়ান টাইগার হিসেবে খ্যাত হয়েছি। নিজেদের অর্থনীতি পদ্মা সেতু সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে মাননীয় স্পিকার। কিন্তু দুঃখজনক হলো সত্য মাননীয় স্পিকার, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কারণে আজকে আমাদের অর্থনৈতিক খাতটি হুমকির মুখে মাননীয় স্পিকার। যা থেকে উত্তরণের লক্ষ্যে আজ আমরা এই সংসদে আপনার অনুমতিক্রমে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে ব্যাংক কমিশন গঠন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে মাননীয় স্পিকার। ব্যাংক কমিশন বলতে আমরা বুঝাচ্ছি স্বাধীন, নিরপেক্ষ, সক্ষম ও আর্থিক বিষয়ে বিশেষজ্ঞ সর্বজন গ্রাহ্য ব্যক্তি নিয়ে গঠিত একটি কমিশনকে, এবং আর্থিক খাত বলতে ব্যাংক কমিশনের আওতাভুক্ত খাতকে বুঝাচ্ছি, এবং সুশাসন নিশ্চিত করে বলতে বুঝাচ্ছি ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে খেলাপি ঋণের হার কমানো, আদায় ও নজরদারির মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিত করাকে বোঝাচ্ছি মাননীয় স্পিকার। আমরা কেন বলছি ব্যাংক কমিশন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে মাননীয় স্পিকার? ব্যাংক কমিশন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে কারণ এটি হবে একটি স্বাধীন, নিরপেক্ষ এবং সক্ষম একটি কমিশন মাননীয় স্পিকার। ব্যাংক কমিশন কার্যপরিধি কী হবে এবং কীভাবে তারা আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে সেই বিষয়ে আমরা 8টি ক্রাইটেরিয়া দেখে যাচ্ছি মাননীয় স্পিকার। আমাদের প্রথম ক্রাইটেরিয়াটি হচ্ছে সঠিক তথ্য পরিসংখ্যান প্রাপ্তিতে এই কমিশন কাজ করবে। এই কমিশন আর্থিক খাতে কী কী সমস্যা এবং চ্যালেঞ্জগুলো আছে তা চিহ্নিত করবে। স্বল্প এবং দীর্ঘমেয়াদী কী করা প্রয়োজন এবং কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই বিষয়ে তারা সুপারিশমালা তৈরি করবে, এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করা, ব্যাংকিং কার্যক্রমে রিপোর্ট তৈরি করা, নীতিমালা প্রণয়ন ও বর্তমানে আইনের ফাঁকফোকর করা এবং সংস্কার সেই বিষয়ে তারা কাজ করবে মাননীয় স্পিকার। প্রথমেই চলে আসি ব্যাংকিং খাতে সঠিক তথ্য পরিসংখ্যান প্রাপ্তিতে বিষয়টি মাননীয় স্পিকার। বর্তমানে আমাদের দেশে ঋণ খেলাপির পরিমাণ মাননীয় স্পিকার 1,16,288 কোটি টাকা মাননীয় স্পিকার। বেক্সিমকো যেরকম ঋণ নিয়ে পরিশোধ করতেছে মাননীয় স্পিকার, ঠিক একইভাবে আমাদের ডেস্টিনি গ্রুপ অথবা আমাদের হচ্ছে যে হলমার্ক গ্রুপ কিন্তু ঋণ নিয়ে পরিশোধ করেনি মাননীয় স্পিকার। সেই পর্যায়ে থেকে আমরা দাঁড়িয়ে বলতে পারতেছি মাননীয় স্পিকার যে কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান ঋণ নিতেছে বা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ নিতেছে সেই বিষয়টি আইডেন্টিফাই করার জন্য মাননীয় স্পিকার আমাদের ব্যাংক কমিশন গঠন করা জরুরি মাননীয় স্পিকার। চলে আসে আমাদের দ্বিতীয় পয়েন্টে মাননীয় স্পিকার, সমস্যাগুলো কী হবে এবং সেই সমস্যার উত্তরণের পর্যায়টি কী হবে মাননীয় স্পিকার, সেই বিষয়ে আমাদের সঠিক দিক নির্দেশনা দরকার মাননীয় স্পিকার। সেই দিক নির্দেশনা এবং
পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে আমাদেরকে ব্যাংক কমিশন দিক নির্দেশনা দিয়ে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, স্বল্প এবং দীর্ঘমেয়াদী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আমরা চাইলেই মাননীয় স্পিকার রাতারাতি ব্যাংকিং খাতের আর্থিক সমস্যা যে ব্যাংক ঋণ খেলাপিগুলো আছে মাননীয় স্পিকার, সেগুলো রাতারাতি দূর করতে পারবো মাননীয় স্পিকার। সেজন্য আমাদের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন মাননীয় স্পিকার। সেই স্বল্পমেয়াদী পরিকল্পনা কী হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা কী হবে সেই বিষয়ে আমাদেরকে সঠিক সুপারিশমালা এবং দিক নির্দেশনা দিয়ে যাবে আমাদের ব্যাংক কমিশন মাননীয় স্পিকার। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে মাননীয় স্পিকার একটি স্বাধীন, নিরপেক্ষ এবং সক্ষম একটি ব্যাংক কমিশন গঠনের কথা বলছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, চলে আসছে আমাদের তৃতীয় পয়েন্টে মাননীয় স্পিকার, ব্যাংক ক্ষেত্রে যে অদক্ষতাগুলো রয়েছে মাননীয় স্পিকার, সেই অদক্ষতার ক্ষেত্রে বা অদক্ষতাগুলো কীভাবে দূর করা যায় সেই বিষয়ে ব্যাংক কমিশন আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই ব্যাংক কমিশন ব্যাজেল 3 কীভাবে বাস্তবায়ন করতে হবে বা ব্যাজেল 3 পরিকল্পনা কীভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যে ব্যাংক কমিশন গঠন করতেছি এটা সম্পূর্ণ নতুন একটি বিষয় মাননীয় স্পিকার। এর আগেও ব্যাংক কমিশন গঠন করা হয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 1998 সালে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে গঠিত ব্যাংক কমিশন দেশের ঋণ খেলাপির পরিমাণ যখন ছিল 26%, সেই জায়গা থেকে সেই কমিশন সুপারিশ বাস্তবায়নের কারণে সেই ঋণ খেলাপি চলে এসেছিল 6% নিচে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দৈনিক বণিক বার্তায় এই বিষয়টি প্রতিবেদন তৈরি করা হয়েছিল ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে যে কমিশনটি গঠন করা হয়েছিল তারা সফল হয়েছিল মাননীয় স্পিকার। বর্তমানে আমাদের দেশে ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে 31.5% এবং মোট খেলাপি ঋণে সরকারি ব্যাংকের অংশ এবং বিশেষায়িত ব্যাংকের অংশ হচ্ছে 51% মাননীয় স্পিকার। সেই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি মাননীয় স্পিকার যে এই বিশাল পরিমাণ ঋণ খেলাপির একটি বিশেষ অংশ হচ্ছে সরকারি এবং বিশেষায়িত ব্যাংকের কারণে মাননীয় স্পিকার। ডেস্টিনি, হলমার্ক, যুবক মাননীয় স্পিকার এইসব হচ্ছে প্রকাশিত একটি দিনের আলোর মতো সত্য মাননীয় স্পিকার। এই তারা হচ্ছে আমাদের দেশ থেকে অর্থ পাচার করেছে, আমাদের ঋণ খেলাপির জন্য আমাদের অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাই আশা করি এই ব্যাংক কমিশন গঠন করার মাধ্যমে আমরা আমাদের আর্থিক সমস্যা দূর করে আমরা একটি অর্থনীতি সুশাসন নিশ্চিত করবো মাননীয় স্পিকার। তাই আশা করি আজকের বস্তির মাননীয় স্পিকার গৃহীত হয় মাননীয় স্পিকার। ধন্যবাদ। আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে আমরা বক্তব্য শুনবো। এই ছায়া সংসদের আজকের বিরোধী দল উত্তাল মার্চের পক্ষে মাননীয় বিরোধী দল নেতা আব্দুর রহমান জাবেরের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মার্চপে লক্ষ্য বিতর্কটি কয়েকটি পত্রিকা হেডলাইন দিয়ে শুরু করছি। প্রথম আলোতে দেখা যায় ব্যাংক খাতে 22,000 কোটি টাকার বেশি জালিয়াতি। ইত্তেফাকের প্রতিবেদনের মধ্যে বিদেশি টাকা পাচারে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। প্রথম আলো আরেকটি প্রতিবেদনে দেখা যায় খেলাপির হারে বাংলাদেশ শীর্ষে। সেই জায়গা দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি আজকে সংসদে উত্থাপন করেছেন সেটি হচ্ছে ব্যাংক কমিশন গঠন, আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে। মার্চ স্পিকার, উত্থাপিত এই প্রস্তাবটি আমরা সরাসরি প্রত্যাখ্যান করছি। মার্চ স্পিকার, লক্ষ্য করুন আজকে যদি আমরা ব্যাংক খাতের দিকে তাকাই যে প্রধানতম সমস্যাগুলো আমরা দেখি তা হচ্ছে প্রথমত খেলাপি ঋণ মার্চ স্পিকার, দ্বিতীয়ত অর্থ পাচার এবং তৃতীয় মার্চ স্পিকার তারল্য সংকট। মার্চ স্পিকার, আজকে তারা যে দাবিটি করছেন এই কমিশনটি গঠন করার মাধ্যমে এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে সেটি কখনো সম্ভব না। মার্চ স্পিকার, আমরা শুরু করছি তিনি যে ভুল তথ্যটি দিয়ে আজকে সংসদে প্রস্তাবটি উত্থাপন করেছে সেটি হচ্ছে তিনি আজকে বলে গেছেন ব্যাংক কমিশনটি হবে স্বাধীন একটি কমিশন, যে সম্পূর্ণরূপে ভুল একটি ধারণা। মার্চ স্পিকার, এই ব্যাংক কমিশনটি আলটিমেটলি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে গঠিত হবে এবং এর কার্যকারিতা থাকবে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে। মার্চ স্পিকার, লক্ষ্য করুন তিনি যে কেন এই ব্যাংক কমিশনটি তার উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে পারবে না, কারণ আর্থিক খাতের অনিয়মগুলো খুঁজে বের করে সরকারের কাছে সুপারিশ করাই হচ্ছে এই ব্যাংক কমিশনের প্রধান উদ্দেশ্য। অর্থাৎ এই কমিশনটির প্রধান উদ্দেশ্য শুধুমাত্র সুপারিশের মধ্যে সীমাবদ্ধ। এবং আমরা যে সুপারিশের ব্যাপারটা দেখি তাহলে ইতিহাস আমরা এমন অনেক কমিশনে দেখি। 1996 সালে আর্থিক খাত সংস্কার প্রকল্প দেখতে পাই, 1998 সালে ব্যাংকিং কমিশন দেখতে পাই, 2002 সালে ব্যাংক রিফর্ম কমিটি দেখতে পাই। এত কমিটির পরেও মার্চ স্পিকার খেলাফির হারটি কমে যায়নি, অর্থ পাচারটি কমে যাচ্ছে না। কেন মার্চ স্পিকার? কারণ সরকারের সদিচ্ছার অভাব। মার্চ স্পিকার, আমরা এমন একটি নিয়ন্ত্রকের আন্ডারে এই নিয়ন্ত্রণটি দিচ্ছি যার কিনা নিজের উপর নিজের নিয়ন্ত্রণ নেই। মার্চ স্পিকার, যদি থাকতো তাহলে আজকে রিজার্ভের টাকাগুলো ডানা মেলে ওরে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে যেত। মার্চ স্পিকার, লক্ষ্য করুন এইভাবে টিআইবির নির্বাহী পর্যায়ে ইফতেখারুজ্জামান খান বলেন স্বাধীন কমিশন গঠন না করে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে কমিশন গঠন হবে একটি দায় ছাড়া, অর্থহীন, অপরিণামদোষী সিদ্ধান্ত এবং খুব তাড়াতাড়ি এটি ক্যাঙ্গারু কমিশনের রূপ নিয়ে। মার্চ স্পিকার, দ্বিতীয় জায়গায় লক্ষ্য না আমাদের ব্যাংকিং এর সবচেয়ে বড় যে সমস্যাটি সেটা হচ্ছে খেলাপি ঋণ। মার্চ স্পিকার, একটি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস দিই 2009 সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা, যেটি 2019 সালে বেড়ে দাঁড়িয়েছে 1,16,288 কোটি টাকা। মার্চ স্পিকার, IMF এর প্রতিবেদন মতে এই পরিমাণটি আরও বিশাল। মার্চ স্পিকার, তাদের মধ্যে 2,40,000 কোটি টাকা বাংলাদেশের খেলাপি ঋণ। মার্চ স্পিকার, অর্থাৎ 10 বছরে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে 10 গুণের বেশি। এখন প্রশ্নটি আসে মার্চ স্পিকার, কেন এমনটি হচ্ছে? মার্চ স্পিকার, প্রথম কারণ হচ্ছে ঋণ দান এবং ঋণ গ্রহণে মানা হচ্ছে না কোনো ধরনের সুষ্ঠু নীতিমালা। মার্চ স্পিকার, বাংলাদেশে আজও খালের জমি, হাওড়ের জমি দেখিয়ে ঋণ নেওয়া হয়। মার্চ স্পিকার, যখন পরিশোধের সময় আসে তখন থাকে না সে জমির অস্তিত্ব, থাকে না সে ঋণ গ্রহীত অস্তিত্ব। মার্চ স্পিকার, বড় কোম্পানিগুলো যেটি করে সেটা হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোকে ম্যানিপুলেট করে তাদের নেট ইনকামে বেশি দেখায়। মার্চ স্পিকার, অর্থাৎ যেখানে কোম্পানিগুলো 1
কোটি টাকা, সেখানে 20 কোটি টাকা থেকে তার ঋণ নেই। এখন যখন পরিশোধের সময় আসে তখন মাননীয় স্পিকার তারা যেহেতু আপনি অডিট করে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি সুষ্ঠুভাবে দেখে ঋণ দিচ্ছে না, তখন সেই কোম্পানিটি তার ঋণটি আর পরিশোধ করছে না, আলটিমেটলি সেটি খেলাপি ঋণে পড়ছে। মাননীয় স্পিকার দ্বিতীয় যে সবচেয়ে বড় কারণটি সেটি হচ্ছে মাননীয় স্পিকার রাজনৈতিক প্রভাব। মাননীয় স্পিকার ক্ষমতায় যারা থাকেন তাদের সমর্থিত লোকজন রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যায়। এখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মালিক যেহেতু সরকার, সেহেতু ব্যাংক কর্মকর্তাদের কিছু করার থাকে না। মানুষকে সেই জায়গায় আমরা দাবি করছি যে এমন একটি না হাজারটি কমিশন গঠন করলেও আপনি যদি এই ব্যাংকিং সেক্টরটাকে রাজনৈতিক প্রভাব মুক্ত না করে তাহলে আলটিমেটলি মাননীয় স্পিকার এই ঋণ খেলাপিটি কোনো কমবে না। মাননীয় স্পিকার জনতা ব্যাংক 11,000 কোটি টাকা, বেসিক ব্যাংক 4,500 কোটি টাকা, বিসমিল্লাহ গ্রুপ 1,000 কোটি টাকা এবং হলমার্ক 4,500 কোটি টাকা নিয়ে চলে গিয়েছে। মাননীয় স্পিকার সুষ্ঠু বিচার না থাকায় আজকে আমরা কানাডা, ব্যাংকক, মালয়েশিয়ায় বেগমপল্লী গড়ে উঠতে দেখি। মাননীয় স্পিকার ব্যাংকিং খাতের 70% দীর্ঘমেয়াদী ঋণ এবং ওপর দিকে মাননীয় স্পিকার যে আমানতগুলো ছিল বেশিরভাগই স্বল্প মেয়াদী, অর্থাৎ সাথে সাথে আমাদের মাননীয় স্পিকার তারল্য সংখ্যাটি দেখা যাচ্ছে। এখন এই তারল্য সংখ্যাটি কখনো এই কমিশনটি শেষ করতে পারবে না, তার জন্য প্রয়োজন বিকল্প ব্যবস্থা। মাননীয় স্পিকার আজকে সর্বশেষ আমরা যে দাবিতে করছি, আপনি নতুন করে একটি কমিশন গঠিয়ে দিয়ে কিছু নির্দিষ্ট মানুষকে আবার বাড়ি ঘর করার সুযোগ না দিয়ে আপনি যে এক্সিস্টিং পলিসি আছে সেটি আপনি সূচনা করে আমি ঋণদাতা এবং ঋণ গ্রহীতাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসুন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করুন, ব্যাংকিং সেক্টরগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করুন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন এবং বিকল্প একটি বন্ড মার্কেট, তবে আমরা একটি সুস্থ অর্থনীতি দেবে, একটি সুন্দর বাংলাদেশ দেব। তাই মনে করি এই প্রস্তাবটি আজকের সংসদে গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতাকে। আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়া অর্থমন্ত্রী রাকিব হোসেনকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, প্রথমত লক্ষ্য করুন আজকে আমরা যে এই ব্যাংক কমিশনের প্রস্তাবটি উত্থাপন করছি সেখানে আমরা একটি স্বাধীন ও নিরপেক্ষ ব্যাংক কমিশনের কথা বলছি, যেখানে সরকারের কোনো প্রভাব থাকবে না। যেহেতু সরকারের কোনো প্রভাব থাকবে না সেহেতু রাজনৈতিক কোনো প্রভাব বিদ্যমান থাকবে না। মাননীয় স্পিকার, এটি হবে সকল প্রকার রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত, বিজ্ঞ অভিজ্ঞ লোকদের নিয়ে গঠিত একটি পরিচালিত কমিশন। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল থেকে যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে, ব্যাংক খাতে জালিয়াতি, অর্থ পাচার, ঋণ খেলাপি, তারল্য সংকট, মাননীয় স্পিকার আজকে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ব্যাংক কমিশন গঠনের কথা বলছি। মাননীয় স্পিকার, কারণ আজকে এই স্বাধীন নিরপেক্ষ ব্যাংক কমিশন গঠিত হলে এই সমস্যাগুলো সমাধান হবে। আসেন মাননীয় স্পিকার, আজকে যে ব্যাংক কমিশন হচ্ছে আর্থিক খাতে বিশৃঙ্খলার মূল কারণ যেগুলো ঋণ খেলাপি, অর্থ পাচার এবং পরিচালনা অদক্ষতা, তারল্য সংকট, এগুলো কিভাবে সমাধান করে একজন ব্যাংক কমিশন হচ্ছে আজকে আমরা আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনবে সেটি ব্যাখ্যা। প্রথমে আসছি মাননীয় স্পিকার, আজকে হচ্ছে ঋণ খেলাপির কথা। মাননীয় স্পিকার, আজকে যদি ঋণ খেলাপির চিত্র দেখি তাহলে মাননীয় স্পিকার দেখা যায় যে 2019 সালে সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,16,288 কোটি টাকা, যা মোট ঋণে 11.99%, সরকারি ব্যাংকের মোট ঋণে 31.5% খেলাপি, অন্যদিকে বেসরকারি ব্যাংকের মোট ঋণে 7.8% খেলাপি। আজকে এখন সময় এসেছে এই মুজিব শতবর্ষে দাঁড়িয়ে ব্যাংকিং কমিশন গঠনের মাধ্যমে এসব আর্থিক কেলেঙ্কারি ঘটনা লাগাম টেনে ধরে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা। মাননীয় স্পিকার, যার প্রেক্ষিতে আজকে এই সংসদে দাঁড়িয়ে আমরা বারবার ব্যাংক কমিশন গঠনের কথা বলছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে ব্যাংক কমিশন গঠন হলে কিভাবে এই ঋণ খেলাপি লাগামটা হবে। মাননীয় স্পিকার, আজকে যখন ব্যাংক কমিশন গঠন হবে তখন সেটা ঋণ প্রদানের ক্ষেত্রে ঋণ নীতিমালা প্রণয়ন করবে এবং কি পরিমাণ জামানতের বিপক্ষে কি পরিমাণ ঋণ প্রদান করা হবে তা নিশ্চিত করবে। সেই সাথে জামানতের ন্যায্যতাও সঠিকতা নির্ধারণ করবে। ভাড়া করা জমিতে সাইনবোর্ড লাগিয়ে এই দূর থেকে ওই পর্যন্ত আমার জমি, এইটাই দেখিয়েছে জালি কাগজপত্র তৈরি করে যে ঋণ নেওয়া সংস্কৃতিতে আছে, কোটি কোটি টাকা ব্যাংক থেকে হাতিয়ে নেওয়া, সেই সংস্কৃতিতে আজকে ব্যাংক কমিশন গঠন হলে বন্ধ হবে। মাননীয় স্পিকার, তাই আজকে খেলাপি ঋণে লাগাম টানা সম্ভব হবে এবং আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে নিয়ে আসবে। তারপর মাননীয় স্পিকার, এখন আসছে অর্থ পাচারের দিকে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ থেকে গত 7 বছরে প্রায় $5,270 কোটি বা 4.5 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে, অর্থাৎ গড়ে প্রতি বছর 64,000 কোটি টাকার মতো পাচার হচ্ছে। এর মধ্যে 2015 সালে পাচার হয়েছে 98,000 কোটি টাকা, যাতে 4টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে যখন স্বাধীন ব্যাংক কমিশন গঠন হবে তখন মানি লন্ডারিং এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে যারা রাজপাচার তৈরি করছে, ব্যবসা বাণিজ্য খুলে বসে আছে, তেলের পাম্প করছে, স্ত্রী সন্তানের ভিআইপি জীবনে আসক্ত করে দেশে টাকা লুট করে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সেকেন্ড হোম তৈরিকারীদের করছে, তাদেরকে আজকে নিয়ন্ত্রণ সম্ভব। মাননীয় স্পিকার, এবং আইনের আওতায় নিয়ে আসবে এই ব্যাংক কমিশন। মাননীয় স্পিকার, আজকে তারা এক্সিস্টিং পলিসির কথা বলে গিয়েছে যে এক্সিস্টিং পলিসিগুলো বাস্তবায়ন করতে মাধ্যমে সেটি দূর করবে। মাননীয় স্পিকার, এক্সিস্টিং পলিসির চিত্রটা দেখুন। অর্থ পাচারকারীদের জন্য কি শাস্তি আছে? অর্থ পাচারকারীদের জন্য আলাদা কোনো আইন নেই। মানি লন্ডারিং আইনের আওতায় অ্যাক্ট অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হচ্ছে 4 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ 10 লক্ষ টাকা জরিমানা। দেশের অর্থ পাচার করে বিদেশিকে আরামায়েশে জীবনযাপন করছে, এর শাস্তি এতটা নগণ্য। মাননীয় স্পিকার, আর ঋণ খেলাপির চিত্র দিকে তাকা। মাননীয় স্পিকার, ঋণ খেলাপিদের আজকে কোনো শাস্তির ব্যবস্থা নেই, উল্টো কি আছে? একটা উপহারের ব্যবস্থা। মাননীয় স্পিকার, উপহারটা কি? 2% মাত্র ডাউন পেমেন্ট জমা দিলে ঋণ হিসাব পূর্ণ তফসিলীকরণ করা হবে। মাননীয় স্পিকার, মানে ঋণ খেলাপি করছো, সমস্যা নেই, 2% ডাউন পেমেন্ট দাও, আবার ঋণ নাও। মাননীয় স্পিকার, এই যে এটা হচ্ছে বর্তমানে এক্সিস্টিং পলিসির অবস্থা। মাননীয় স্পিকার, তাই আজকে এক্সিস্টিং পলিসিটাকে চেঞ্জ করা অত্যন্ত আবশ্যক, যার জন্য আজকে এই সংসদে আমরা বারবার ব্যাংক কমিশন গঠনের কথা বলছি। মাননীয় স্পিকার, আজকে স্বাধীন ও নিরপেক্ষ ব্যাংক কমিশন গঠিত হলে শাস্তির নতুন নীতিমালা প্রণয়ন করা হবে, দৃষ্টান্তমূলক দোষীদের শাস্তি আওতায় হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে এবং যে দায়ী ব্যক্তিগুলো আছে তাদের সম্পত্তি হিসাব
ক্রক করা হবে, সম্পত্তিগুলো ক্রক এবং স্টোলেন অ্যাসেট রিকভারি প্রোগ্রামের মাধ্যমে দিয়ে এই অর্থ উদ্ধার করা সম্ভব হবে মানুষ। আজকে আমরা যদি ঠিকভাবে উদ্যোগ নেই, ব্যাংক কমিশন গঠিত করি, তাহলে আমরা ঋণ খেলাপি, অর্থ পাচারকারী, চোর বাটপার দেশের শত্রুদের শাস্তি আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে পারবো এবং আমার দেশের অর্থ আমার নিজের দেশে থাকবে মানুষ। আজকে যে অবস্থা, আমার যে সমস্যাগুলো, সেই জন্য আমার নতুন পলিসি দরকার, নতুন পলিসি বাস্তবায়ন দরকার, যা হচ্ছে মানুষকে আজকে বাংলাদেশ ব্যাংকের নিজের ইমেজের কারণেই বাস্তবায়ন করতে ব্যর্থ। তাই আজকে আমরা নতুন স্বাধীন ব্যাংক কমিশন গঠন করতে বলছি, যেটি বাংলাদেশ ব্যাংক থেকে স্বতন্ত্র হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে আজকে আর্থিকতা সুশাসন ফিরিয়ে আসতে চেষ্টা করবো মানুষ। তাই আজকে মানুষকে মুজিব শতবর্ষে দাঁড়িয়ে মাননীয় স্পিকার, আসুন আমরা সকলে এক হয়ে শপথ গ্রহণ করি যে আর্থিকতা সুশাসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনবই। আর এই জন্য আজকে আমাদের ব্যাংক কমিশন গঠন প্রয়োজন। ব্যাংক কমিশন গঠনের গুরুত্ব অনুধাবন করতে পেরে আজকে সংসদের প্রস্তাব দিয়ে গৃহীত হবে। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় অর্থমন্ত্রীকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এবার আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দল উপনেতা অর্পিতা গোলদারকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ ম্যাম স্পিকার। ম্যাম স্পিকার, দেখুন, আমাদের সরকার দল থেকে বারবার যে বক্তব্যটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে তারা যে ব্যাংক কমিশনটি গঠন করবেন সেটি নাকি হবে স্বাধীন এবং নিরপেক্ষ। ম্যাম স্পিকার, তারা যদি পত্রিকার দিকে একটু তাকাতো, 15 ফেব্রুয়ারি 2020 সালের পত্রিকায় প্রথম আলোতে স্পষ্ট করে বলা হয়েছে এই ব্যাংক কমিশনটি হবে বাংলাদেশ ব্যাংকের অধীনে। ম্যাম স্পিকার, এখন আমাদের কথাও তাই, যদি বাংলাদেশ ব্যাংকের অধীনে হয় তাহলে সেখানেই তার স্বচ্ছতা নিয়ে ম্যাম স্পিকার প্রশ্নটি ওঠে। ম্যাম স্পিকার, দেখুন, তারা যেখানে বলে যাচ্ছেন যে নীতিমালা প্রণয়ন করবে, নীতিমালা তো বর্তমানেও আছে। ম্যাম স্পিকার, নীতিমালা 1996-তে হয়েছিল, নীতিমালা 98-তে হয়েছিল, নীতিমালা 2002 সালে হয়েছিল, তো তার ফলে কি কোনো সমস্যার সমাধান হয়েছে? বরঞ্চ আমাদের এই যে ব্যাংক খাতে যে ঋণ খেলাপির পরিমাণ সেটি ম্যাম স্পিকার দিন দিন বেড়ে গেছে, বেড়ে 22,000 কোটি টাকায় রূপান্তরিত হয়। ম্যাম স্পিকার, তাই ম্যাম স্পিকার আমাদের দল থেকে এই প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করছি এবং তার প্রথম কারণ হচ্ছে এই কমিশনটি সেটি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে গঠন হচ্ছে। ম্যাম স্পিকার, এই কেন্দ্রীয় ব্যাংক যার নিজের রিজার্ভের পুরো টাকা নিজেরা ফেরত আনতে পারছে না। ম্যাম স্পিকার, এই কেন্দ্রীয় ব্যাংক যারা ব্যাংকগুলোকে পুনঃতহবিলে সাহায্য করছে। ম্যাম স্পিকার, একটা পরিসংখ্যানে দেখুন, কেন্দ্রীয় ব্যাংক 2016 সালে 15,420 কোটি টাকা, 17 সালে 19,120 কোটি টাকা এবং 18 সালে 20,000 কোটি টাকা ম্যাম স্পিকার পুনঃতহবিলে সাহায্য করেছে এবং এটির মাধ্যমে প্রকৃত ঋণ খেলাপির পরিমাণ যে কত সেটি আমরা জানতে পারিনি। ম্যাম স্পিকার, এই সেই কেন্দ্রীয় ব্যাংক যে কেন্দ্রীয় ব্যাংক প্রাইভেট ব্যাংকগুলোকে সুবিধা দেওয়ার জন্য তাদের 6 থেকে 9 নিয়ে গেছে ম্যাম স্পিকার পরিচালনা পার্ষদের সংখ্যা ম্যাম স্পিকার, এবং পরিবারের লোকেদের ম্যাম স্পিকার 2 থেকে 4-এ নিয়ে গেছে। অর্থাৎ এইখানে যে নতুন কমিশনটি গঠিত হবে ম্যাম স্পিকার, তার পরিচালনায় দুর্নীতি হবে না সেটি বলা যাচ্ছে না, বরং বলা যাচ্ছে ভবিষ্যতে এই দুর্নীতিকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। ম্যাম স্পিকার, এবং ম্যাম স্পিকার দেখুন, আমাদের খেলাপি ঋণের সংখ্যা বাড়ছে এবং এই ব্যাংক কমিশনের মাধ্যমে এই খেলাপি ঋণের সংখ্যা কোনোভাবেই কমানো সম্ভব নয়। কেন ম্যাম স্পিকার সম্ভব নয়? প্রথমত, এই ঋণের ক্ষেত্রে অনেকাংশেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণটি নেওয়া হচ্ছে ম্যাম স্পিকার, এবং ঋণ নেওয়ার সময় আপনার অস্তিত্ব না থাকলেও সেটি নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকছে না। এবং ম্যাম স্পিকার দেখুন, বৈদেশিক বাণিজ্যের সময় বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি হিসেবে কাজ করে দেশের আমদানিকারকদের ক্ষেত্রে, এবং দেশীয় আমদানিকারকরা তখন তাদের 10 কোটি টাকা ম্যানিপুলেট করা ইনকাম স্টেটমেন্ট দেখায়, আসলে তাদের হাতে থাকে 1 কোটি টাকা, এবং শেষে এই টাকার গচ্ছাটি দিতে হয় কেন্দ্রীয় ব্যাংকে। ম্যাম স্পিকার, অর্থাৎ ব্যাংকিং কমিশন গঠন করার পরেও এই সমস্যার কোনো সমাধান হবে না। এবং ম্যাম স্পিকার দেখুন, আমাদের কিন্তু আইন বর্তমানেও আছে ম্যাম স্পিকার, এবং এই কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারেই এই দুর্নীতিগুলো হচ্ছে। তখন এই কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারেই যখন এই নতুন কমিশনটি হবে তখন এই দুর্নীতিগুলো হবে এবং আরও বেশি রকমই হবে, বরং এই কমিশনের মাধ্যমে সেই দুর্নীতিকে অনেকটা লিগালাইজ করার পদ্ধতি করে দেওয়া হবে। ম্যাম স্পিকার, আমরা তৃতীয় যে কারণটি দেখাচ্ছি যে দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। এই দেশে ব্যাংকিং সমস্যা কি ম্যাম স্পিকার সেটি সবাই জানে, এবং কারা এখানে ম্যাম স্পিকার এই দুর্নীতিগুলো করছে এটিও বারবার পত্রিকায় আসছে। ম্যাম স্পিকার, আমরা যদি দেখি সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারিতে যে 3,500 কোটি টাকা তুলে নেওয়া হলো, সেখানে ম্যাম স্পিকার 17 ফেব্রুয়ারি 2010 প্রথম আলোয় একটি প্রতিবেদনে এসেছিল যে অভিযুক্তদের যেন বারবার বিরক্ত করা হয়, তার জন্য রাজনৈতিক নেতারা প্রেশার দিচ্ছে। অর্থাৎ এখানে জানা আছে যে কারা করছে, কিন্তু তারপরও শাস্তিটি নিশ্চিত হয়নি। ম্যাম স্পিকার, আমরা দেখেছি খুব হাতে গোনা কয়েকজনের শাস্তি হয়েছে, সবার শাস্তি হয়নি। ম্যাম স্পিকার, জনতা ব্যাংকের বিসমিল্লা গ্রুপ কেলেঙ্কারিতেও তাই হয়েছে। ম্যাম স্পিকার, শাস্তি না দিয়ে কলঙ্ক মোচনের নামে ফার্মাস ব্যাংকের নাম চেঞ্জ করে হয়ে গেছে পদ্মা ব্যাংক। ম্যাম স্পিকার, এখানেও কোনো শাস্তি হয়নি। ম্যাম স্পিকার, বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ম্যাম স্পিকার উল্লেখযোগ্য কোনো শাস্তি হয়নি, বরঞ্চ সরকার এই ব্যাংকে কি করে আরও বাঁচিয়ে নেওয়া যায় ম্যাম স্পিকার সেই চেষ্টাটি করছে। ম্যাম স্পিকার, এবং ম্যাম স্পিকার ইন্টারন্যাশনাল লিজিং এক পিকে হালদারি 1,600 কোটি টাকা ম্যাম স্পিকার নিয়ে গেছে। ম্যাম স্পিকার, অর্থাৎ এখানে আমরা জানি সমস্যাটি কি, কারা করছে, কিন্তু সরকারের সদিচ্ছা নেই। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সরকারের সদিচ্ছাটি থাকবে ততক্ষণ এই ব্যাংক কমিশনও কোনো কাজ করতে পারবে না। এই কারণে ম্যাম স্পিকার, আপনার কোনো কমিশনের দরকার নেই। আপনার যেটি দরকার প্রথমত ঋণ গ্রহীতা এবং ঋণদাতার জবাবদিহিতা। আপনার আগে জবাবদিহিতা নিশ্চিত করুন, ব্যাংক কমিশন পরে করবেন। ম্যাম স্পিকার, আপনার আগে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা দিন। ম্যাম স্পিকার, যদি এখন এই কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা না থাকে তার আন্ডারে যে ব্যাংক কমিশনটি গঠন করবেন সেটি ওই ক্যাঙ্গারু কমিশনই হয়। ম্যাম স্পিকার, দেখুন, ব্যাংকিং খাতে আপনার রাজনৈতিক প্রভাব মুক্ত করুন। ম্যাম স্পিকার, তাহলে সংকট দূর করতে আপনার দরকার হলে বন্ড মার্কেট তৈরি করে দিন। ম্যাম স্পিকার, কমিশন আপনার তাহলে সংকট কীভাবে দূর করবে? আপনি আপনার ব্যাংকের
আইটি সেক্টর স্পিকার শক্তিশালী করুন, যাতে আপনার অর্থ পাচার না হয়ে যায়, পাচার হওয়া অর্থ আপনি ফেরত আনতে পারেন স্পিকার। নাহলে আপনি কমিশন দিয়ে কি করবেন স্পিকার? স্পিকার আপনার তো আইন আছে, দরকার হলে আইনের সংস্কার উপযুক্ত প্রয়োগ করুন। কমিশন দিয়ে তো স্পিকার নতুন কাউকে আবার একটা সুযোগ দেওয়ার দরকার নেই স্পিকার। আমরা এর আগেও অনেক কমিশন দেখেছি, দুর্নীতি কমিশন দেখেছি স্পিকার, নির্বাচন কমিশন দেখেছি, এবং তাদের ফলাফল কি হয়েছে স্পিকার আমরা জানি, তার কোনো ফলাফল নেই, এবং এই ব্যাংক কমিশনের কোনো ফলাফল হবে না ভবিষ্যতে। তাই আমরা বলতে চাই যে একটা ব্যাংকিং কমিশন না স্পিকার, আগে নিজে ঠিক হন, এবং নিজে ঠিক হওয়ার মাধ্যমে স্পিকার ব্যাংকিং হাতে সুশাসন নিশ্চিত হবে। তাই স্পিকার আজকে প্রস্তাবটি গৃহীত দাবি রাখেন না। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। আজকের প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত না হয় সে দাবি রেখে মাননীয় উপনেতা তার বক্তব্য শেষ করলেন। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সদস্য শাহগুপ্তা বুশরা মিশমার কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল যখন বারবার বলে যাচ্ছেন যে হচ্ছে ব্যাংক কমিশন আজকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে হচ্ছে মাননীয় স্পিকার গঠিত হবে, কিন্তু মাননীয় স্পিকার ব্যাংক কমিশনটা কার অধীনে গঠিত হবে সেটি সম্পূর্ণভাবে নির্ধারণ করবে সরকার মাননীয় স্পিকার। ঠিক সরকারের জায়গায় দাঁড়িয়ে মাননীয় স্পিকার আমরা আজকে বলছি যে ব্যাংক কমিশন হবে সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ একটি সংগঠন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রথমে দুটি চিত্র দেখায় আপনাদেরকে মাননীয় স্পিকার। প্রথম চিত্র যেটি 90 দশকে যখন বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ যেমন স্পেন, গ্রিস, সাইপ্রাস এবং ভেনেজুয়েলা আর্থিক মন্দা দেখা দিয়েছিল, ঠিক তখনই মাননীয় স্পিকার বাংলাদেশে ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে মাননীয় স্পিকার একটি কমিশন গঠিত হয়েছিল, যার ফলশ্রুতিতে মাননীয় স্পিকার ঋণ খেলাপির পরিমাণ 26% থেকে মাননীয় স্পিকার 6% নেমে এসেছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখনকার চিত্রটি দেখুন, এখনকার চিত্র অর্থনৈতিক যে চিত্র মাননীয় স্পিকার সেটি পুরোপুরি উল্টো মাননীয় স্পিকার। কি দেখা যাচ্ছে? একের পর এক ঋণ খেলাপি মাননীয় স্পিকার, অর্থ আত্মসাতের মতো ঘটনা দেখতে পাচ্ছি। বেসিক ব্যাংকের পতন মাননীয় স্পিকার, ফার্মাস ব্যাংকের কেলেঙ্কারি, ঋণ খেলাপিকে অগ্রাধিকার দেওয়া মাননীয় স্পিকার, এই ধরনের যে সকল কর্মকাণ্ডগুলো দেখে আসছি মাননীয় স্পিকার, এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা বলছি যে মাননীয় স্পিকার ব্যাংক কমিশন গঠন মাননীয় স্পিকার আজকে আমাদের সময়ের দাবি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, চলতি বছর 2020-এর শুরুতে জানুয়ারিতে মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে একটি তালিকা পাশ করেছিলেন, যেখানে মাননীয় স্পিকার ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল প্রায় 2638টি মাননীয় স্পিকার, যার কিনা 31% মাননীয় স্পিকার ঋণ খেলাপ মাননীয় স্পিকার। এই যে ঋণ খেলাপের পরিমাণ 31% মাননীয় স্পিকার, এই 31%কে কমিয়ে আনার জন্য তাৎক্ষণিক মাননীয় স্পিকার আমরা আজকে বলছি যে আজকে আমাদের ব্যাংক কমিশন গঠন করা অত্যন্ত প্রয়োজন মাননীয় স্পিকার। বিরোধী দলীয় নেতা এসে বলে গিয়েছেন যে 10 বছরে 10 গুণের বেশি মাননীয় স্পিকার ঋণ খেলাপি বেড়েছে মাননীয় স্পিকার। কেন বেড়েছে? কারণ মাননীয় স্পিকার কোনো প্রকার কমিশন ছিল না যারা কিনা পদ দেখাবে মাননীয় স্পিকার, কিভাবে একটি দিক নির্দেশনা দিবে সেরকম কোনো বডি আজকে ছিল না মাননীয় স্পিকার। 1982 সালে মাননীয় স্পিকার ব্রিগেডিয়ার এ কাসেমের নেতৃত্বে যখন হচ্ছে ব্যাংক কমিশন গঠিত হয়েছিল মাননীয় স্পিকার, তখন ঋণ খেলাপির পরিমাণ কমে গেছিল মাননীয় স্পিকার। 1984 সালে আসেন মাননীয় স্পিকার এম সাইদুজ্জামানের নেতৃত্বে গড়ে ওঠা ন্যাশনাল কমিশন অন মানি, ব্যাংকিং অ্যান্ড ক্রেডিট যখন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করেছিল, 2020-এ দাঁড়িয়ে আমরা আজকে বলছি আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আজকে আমাদের ব্যাংক কমিশন গঠন করা অত্যন্ত প্রয়োজন মাননীয় স্পিকার। তারা যে কথাটি বলে গেছেন যে তারল্য সমস্যা মাননীয় স্পিকার, তারল্য সমস্যাটি কিভাবে সমাধান হবে মাননীয় স্পিকার? আজকে যদি আপনি ব্যাংক কমিশন গঠন করেন মাননীয় স্পিকার, ব্যাংক খাতে যে তারল্যতা রয়েছে সেটি মাননীয় স্পিকার স্থিতিশীল হবে, সম্পদের উপর যে আয় রয়েছে মাননীয় স্পিকার সেটি বৃদ্ধি পাবে এবং নিয়ন্ত্রিত হবে। কিভাবে নিয়ন্ত্রিত হবে? কারণ মাননীয় স্পিকার আজকে যখন ব্যাংক কমিশন থাকবে আপনার জবাবদিহিতা থাকবে, নিয়ন্ত্রণ থাকবে এবং স্বচ্ছতা থাকবে মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার আপনার ব্যাংকে যে সকল আমানত গ্রহণ এবং ঋণ প্রদান রয়েছে তার মধ্যে একটি সামঞ্জস্যতা আসবে। মাননীয় স্পিকার, ব্যাংক কমিশন আজকে কি করবে? কারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, কারা অনিচ্ছাকৃত ঋণ খেলাপি, তাদের একটি তালিকা করবে মাননীয় স্পিকার। এই তালিকাভুক্ত করে মাননীয় স্পিকার তারা আজকে ঋণ দিবে, কে কখন ঋণ নিয়েছে, কত দিনের জন্য ঋণ নিতে চায়, কিংবা তার পূর্বে কোনো ঋণ আছে কিনা, পূর্বের ঋণ পরিশোধিত হয়েছে কিনা সেটা আজকে যাচাই করবে মাননীয় স্পিকার। কোনো মৌখিক সুপারিশের ভিত্তিতে কোনো মাননীয় স্পিকার ঋণ আজকে কাউকে দেওয়া হবে না মাননীয় স্পিকার। খাওয়ার বাওয়ার বিল খাল দেখিয়ে মাননীয় স্পিকার ঋণ নিচ্ছে, একটি ভাড়া করা সাইনবোর্ড দেখিয়ে মাননীয় স্পিকার কোটি কোটি টাকা আত্মসাৎ করছে মাননীয় স্পিকার। ব্যাংক কমিশন গঠন একমাত্র পারে মাননীয় স্পিকার এই ধরনের লুটতরাজ মাননীয় স্পিকার আজকে নিয়ন্ত্রণে আনতে। মাননীয় স্পিকার আজকে শেয়ার বাজারের দিকে তাকান মাননীয় স্পিকার, শেয়ার বাজারের চিত্র আমরা কি দেখছি মাননীয় স্পিকার? প্রতারণার শিকার হয়ে শত শত শেয়ার হোল্ডার মাননীয় স্পিকার আজকে আত্মহত্যা করছে মাননীয় স্পিকার। টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছে ডেস্টিনি, অ্যান্ডেক্স, তারপর হচ্ছে ক্রিসেন্ট গ্রুপের মতো লুটেরাগুলো মাননীয় স্পিকার। পিকে হালদারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না মাননীয় স্পিকার। বেসিক ব্যাংকের বাচ্চুকে আজকে আমরা খুঁজে পাচ্ছি না মাননীয় স্পিকার। আজকে যখন ব্যাংক কমিশন গঠন হবে তখন কি হচ্ছে মাননীয় স্পিকার? তখন হচ্ছে মাননীয় স্পিকার আজকে আমরা আর্থিক যে খাতগুলো রয়েছে সেগুলোতে আজকে আমরা সমন্বয় সাধন করতে পারবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার তখন পিকে হালদারদেরকে খুঁজে পাওয়া যাবে, বাচ্চুকে খুঁজে পাওয়া যাবে মাননীয় স্পিকার। ঋণের যে সুদ মওকুফের মধ্যে একটি অপসংস্কৃতি আজকে ব্যাংক খাতে চালু রয়েছে মাননীয় স্পিকার, সেটি আজকে বন্ধ হবে মাননীয় স্পিকার। ঋণের সুদ মওকুফের মতো এই অপসংস্কৃতি বন্ধ হলে মাননীয় স্পিকার আজকে তারল্যতা সংকটটি ব্যাংক থেকে দূর হবে মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার দেখুন, আজকে যখন আমরা দেখতে পাই যে এলএনজি টার্মিনাল কিংবা পায়রা বন্দরের মতো প্রকল্পগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা বিদেশে থেকে যখন মাননীয় স্পিকার ঋণ আনছি মাননীয় স্পিকার, এই ব্যাংক কমিশন যদি গঠিত হতো মাননীয় স্পিকার আরও আগ থেকে মাননীয় স্পিকার, এই ধরনের টাকাগুলো মাননীয় স্পিকার মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার হতো না মাননীয় স্পিকার। দেশের টাকা দেশে থাকতো, আমরা এলএনজি টার্মিনাল কিংবা পায়রা বন্দরের মতো প্রকল্পগুলোর নিজস্ব অর্থায়ন আজকে বাস্তবায়ন
বাস্তবায়ন করতে পারতাম মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার বলছি যে অদূর ভবিষ্যতে যে সকল স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন যেন নিজস্ব অর্থায়ন করতে পারি আমরা মাননীয় স্পিকার, এই জন্য মাননীয় স্পিকার ব্যাংক কমিশন আজকে গঠন করা প্রয়োজন। এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্য মোহাম্মদ নাশফিকুজ্জাহানের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আমাকে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ার জন্য। আমি সরাসরি চলে যাচ্ছি আজকে আমাদের পয়েন্টে। মাননীয় স্পিকার দেখুন, তারা বলে যাচ্ছে যে একটা ব্যাংক কমিশন সুশাসন ফিরিয়ে আনবে, কিন্তু আমরা যদি ইতিহাসে ফিরে দেখি, দেখুন 1984-তেও এরশাদের আমলে একটা ব্যাংক কমিশন করা হয়েছিল, কিন্তু পরে বের হয় যে এই এরশাদের ব্যাংক কমিশনই তার যোগান্ততা হয়ে গিয়েছিল, এটা সুশাসন তো আনেনি, বরং আরও দুর্নীতি বাড়িয়ে দিয়েছিল। 96-তেও যখন এই কমিশনটা গঠন করা হলো, কয়েকদিনের জন্য 6% আনার পরপরই কিন্তু আমাদের ঋণ খেলাফির হারটা আরও বেড়ে গেল। এটাই প্রমাণ করে একটা ব্যাংক কমিশন কখনো সুশাসন ফিরে আনবে না। আমাদের যে মেন পয়েন্ট আজকে আমরা দেখে গিয়েছি যে সরকারের সদিচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমি দুইটা উদাহরণ দিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখুন, 2008 সালে যখন আমেরিকাতে বার্নি ম্যাডফের মানি লন্ডারিং স্ক্যান্ডাল হলো, সেই বার্নি ম্যাডফ যে এক্স ন্যাসডেকের চেয়ারম্যান ছিল, তার কিন্তু বিচার কিন্তু সম্পন্ন হয় আমেরিকাতে। এছাড়াও যখন 2014 সালে 1MDBর মতো সভরেন ফান্ড থেকে যখন টাকা লুটপাট হয়ে যায়, তখনকার সময় যে তৎকালীন যে প্রধানমন্ত্রী, তার ছেলে জড়িত থাকা সত্ত্বেও ওইখানে কিন্তু বিচার নিশ্চিত করা হয়েছিল। এই একটা জিনিস, এই দুটো উদাহরণ থেকে একটা জিনিস বোঝা যায়, যদি সরকার যদি চায় কোনো ব্যাংক কমিশন লাগবে না, সে কিন্তু নিজের সদিচ্ছায় বিচার নিশ্চিত করতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখুন, ওরা হয়তো বলতে পারে যে আমাদের অর্থনীতি মালয়েশিয়া বা আমেরিকার মতো না, কিন্তু আসলে কিন্তু এটা আমাদের অর্থনীতির সাইজের উপর ডিপেন্ড করছে, এটা ডিপেন্ড করছে আমাদের যে সরকার তাদের দৃঢ় প্রত্যয়ের উপর। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, গত বছর একটি সাউন্ডনেস ও ব্যাংক চার্ট প্রকাশ করা হয়, যেখানে যতগুলো ক্রাইটেরিয়া ছিল সবগুলো কিন্তু একটা দেশের সেন্ট্রাল ব্যাংক মনিটর করতে পারে। আমাদের দেশ 141টা দেশের মধ্যে 130তম ছিল, যেটা প্রমাণ করে যে আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংক এখনও শক্তিশালী না, যার কারণে আমাদের দেশ 130-এ গিয়েছিল। আমরা যদি দেখি ফিনল্যান্ড, যেটা প্রথম হয়েছিল, সেখানে কেন্দ্রীয় ব্যাংক আছে কিন্তু কোনো ব্যাংক কমিশন নেই, ওইখানে তো সুশাসন আছে। এছাড়াও যদি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দেখি, সেখানে কোনো ব্যাংক কমিশন নেই কিন্তু সেখানে সুশাসন ছিল এবং তারা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে আগিয়ে ছিল মাননীয় স্পিকার। এছাড়া যদি আমরা আসি স্বাধীনতার কথা, তারা বারবার খালি একটা কথা বলে গেল যে এটা স্বাধীন হবে, কিন্তু আমরা যখন নিউজ পেপারে দেখি যে এই ব্যাংক কমিশনটা স্বাধীন হবে না, ব্যাংক কমিশনটা স্বাধীন হবে না, এবং এটা পেপারেও যখন আসে তারা কি করে এটা দাবি করে যে এটা স্বাধীন হবে। আমরা জানি যে সিপিডি যখন 2018 সালে একটা ইকোনমিক রিপোর্ট পাবলিশ করেছিল, সেখানে বলা ছিল যে ব্যাংক কমিশনটা হতে হবে স্বাধীন। তারা ব্যাংক কমিশনটা করলো কিন্তু তার স্বাধীনতা কেড়ে নিল, তাদেরকে আনলো বাংলাদেশ ব্যাংকের আওতায়। সেই ব্যাংক যেটা টাকা মাঝরাতে পাচার হয়ে যায় আরেক দেশের ক্যাসিনোতে, সেই ব্যাংক কিভাবে অর্থ পাচারটা ঠেকাবে মাননীয় স্পিকার, তাদের কাছে প্রশ্নটা রেখে দিয়েছি মাননীয় স্পিকার। এছাড়াও যখন আমরা দেখি টিআইবি বলে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব কমিশন গঠন ফল দেখ হবে না, এবং ডেইলি স্টার যখন বলে বাংলাদেশ ব্যাংক প্যাট্রোনাইজেস ডিফল্টার, এখান থেকে প্রমাণ করে যে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কারণে এগুলো হচ্ছে, সরকারের সদিচ্ছতা নেই এবং এখানে তাদের কোনো স্বাধীনতা নেই, তার কারণে এই জিনিসগুলো হচ্ছে। মাননীয় স্পিকার, আমি যদি একটা অ্যানালজি ড্র করতে চাই এই ব্যাংক কমিশনটা কেমন হবে, তাহলে আমাদের দেশের মেয়রদের সাথে এটা অ্যানালজিটা ড্র করতে হবে। মেয়ররা যখন ইলেকশনের ইশতেহারে বলে যে তারা ঢাকাকে দুবাই বানাবে, মালয়েশিয়া বানাবে, তারপর সিঙ্গাপুর বানাবে, কিন্তু দেখা যায় একটা লাইট নষ্ট হলে লাইটটাও ঠিক করতে পারে না, এই ব্যাংক কমিশনটাও ঠিক ওইরকমই হবে, কারণ তারা স্বাধীন না মাননীয় স্পিকার। তারপর আসি যে জনবল নিয়োগ এবং নীতি এবং ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার দেখুন, আমাদের এই যে ব্যাংক কমিশনটা গঠন হবে, এখানে কাদেরকে নিয়োগ দেওয়া হবে? দেখুন 1973 সালে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অর্ডার ক্লিয়ারলি বলা আছে শুধুমাত্র একজন চার্টার্ড অ্যাকাউন্টকে অডিটর হিসেবে নিয়োগ প্রাপ্ত করতে হবে। এখানে আমরা যাদেরকে নিয়োগ দেবো তারা কি আদৌ কি কমার্সিয়াল লাইন থেকে আসবে এবং সিএ বা চার্টার্ড অ্যাকাউন্ট বা অর্থনীতি বিভাগের মানুষ থাকবে, নাকি জেনারেল লাইন অফ ডিসিপ্লিনের মানুষ থাকবে, এটা নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে মাননীয় স্পিকার। তারপর যাদেরকে আমরা নিয়োগ দিচ্ছি তারা কতটা নীতিবান হবে? আমরা যখন দেখি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পিকে হালদারের মতো লোককে ভারতের বেনাপোল দিয়ে পালা যেতে সাহায্য করে, তখন কিন্তু আমাদের প্রশ্নটা থেকে যাচ্ছে মাননীয় স্পিকার। তারপর আসি ব্যাংক পলিসি, যেগুলো আমাদের সরকার বর্তমানে অ্যাডপ্ট করেছে, সেগুলো সবই কিন্তু একটা দেশের ঋণ খেলাফি বাড়ানোর জন্য যথেষ্ট। দেখুন, আগে একটা পরিবার থেকে 2 জন সদস্য থাকতে পারতো একটা বোর্ডের মেম্বার, কিন্তু বর্তমানে 4 জন। তারপর যখন এই মেয়াদকালটা যখন বাড়ায় দেওয়া হয় 6 থেকে 9 বছর, তার মানে এটা একটা জিনিসই প্রমাণ করে যে সরকারও চাচ্ছে না যে এই ঋণ খেলাফিগুলো বন্ধ হোক। তো আমরা যদি ব্যাংক কমিশন গঠনও করি, কী লাভটাই হবে? এই ব্যাংক কমিশনটা শুধুমাত্র একটা দন্তহীন বাঘ হিসেবে থেকে যাবে মাননীয় স্পিকার। এছাড়াও যদি আমরা দেখি যে আমাদের এই যতগুলো কমিশন এ পর্যন্ত গঠন করা হয়েছে 1984 সালে, যেটা আমরা বলে আসলাম 1996, একটিও কার্যকর হয়নি। তাই আজকে এই সংসদে আমি বক্তব্য শেষ করছি, এই আশা ব্যক্ত করে যে এই সংসদে প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রতিষ্ঠার 50 বছর এবং অ্যালামনাইয়ের প্রতিষ্ঠার 25 বছর উপলক্ষে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখছি, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়
পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি এবং একই সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রিয়াজুর রহমান চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনি সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। এবার একটু যুক্তিখণ্ডন পর্বে যাই এবং যুক্তিখণ্ডন পর্বে আমি সর্বপ্রথমে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা আব্দুর রহমান জাবেরকে এই পর্যায়ে তার বক্তব্য পুনরায় প্রদান করবার জন্য। ধন্যবাদ ম্যাডাম স্পিকার, পুনরায় সংসদে ফ্লোর প্রদান করছেন। ম্যাডাম স্পিকার লক্ষ্য করুন, যেহেতু এটি একটি পলিসি ডিবেট, তাহলে পলিসিগুলো কম্পারেটিভ অ্যানালিসিসের প্রয়োজন। ম্যাডাম স্পিকার লক্ষ্য করুন, তারা আজকে যে পলিসিটি দেখিয়ে গেছেন সেটি হচ্ছে তারা আজকে চাইছেন ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন তারা এমন একটি কমিশন গঠন করবেন যেখানে কিনা সবাই ফেরেশতারা থাকবে এবং সেই ফেরেশতাগুলা আগামী কয়েকদিনের মধ্যে এই যাবৎকালীন যত ধরনের অর্থ পাচার ম্যাডাম স্পিকার খেলাপি ঋণ আছে সেগুলোকে বন্ধ করে দিবে ম্যাডাম স্পিকার, যেটির কোনো ফিজিবিলিটি নেই, যেটি ম্যাডাম স্পিকার কোনো সম্ভাবনা। ম্যাডাম স্পিকার লক্ষ্য করুন, তারা আজকে বললেন যে এইটি ম্যাডাম স্পিকার স্বাধীন এবং নিরপেক্ষ হবে। ম্যাডাম স্পিকার পূর্ববর্তী কমিশনগুলোর দিকে যে তাকাই তারা সেই কথাটিও বলেছিল এবং তারা তাদের কথাটি রাখতে পারেনি। ম্যাডাম স্পিকার যদি ধরে নিলাম তারা স্বাধীন হবে, ম্যাডাম স্পিকার তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্নটা থেকে যায়, যেখানে সরকারি সোনালী ব্যাংক 13 জন পরিচালনা পরিষদে 8 জনই পলিটিক্যাল ব্যক্তি রাখেন যাদেরকে ম্যাডাম স্পিকার এই যে ব্যাংক রিলেটেড কোনো জ্ঞান থাকে না, তখন যখন তারা বলেন যে ব্যাংক কমিটি স্বাধীন হবে স্বচ্ছ হবে সেই দাবিটা আর থাকে না। ম্যাডাম স্পিকার 96 সালের সংস্কার কমিটি তারা এত কথা বলে গেলেন। ম্যাডাম স্পিকার 96 সালের সংস্কার কমিটি যদি আজকে সফল হতো তাহলে 98 সালের ব্যাংক কমিশন গঠিত হতো না, 2002 সালে ব্যাংক রিফর্ম কমিটি গঠন করতে হতো না। ম্যাডাম স্পিকার ভেসেল 3 দিয়ে তারা আজকে কোনো সলিউশন দেখিয়ে যাননি। ভেসেল 3 হচ্ছে ম্যাডাম স্পিকার ব্যাংকগুলোতে যে পরিমাণ তারল্য লিকুইড অ্যাসেট রাখার প্রয়োজন সেই পরিমাণ তারা ভেসেল অ্যাসেট রাখছেন না। ম্যাডাম স্পিকার আজকে তারা বললেন যে ব্যাংক কমিশনের মাধ্যমে এটির মধ্যে স্থিতিশীলতা আসবে, এটি কখনো সম্ভব না। আমরা ডিফারেন্ট কেস দেখেছি, আমরা আপনাকে বলেছি যে আজকে আপনি যদি একটি বিকল্প শক্তিশালী বন্ড মার্কেট করেন তাহলে এই যে তারল্য সংকটের লিকুইডিটির সমস্যাটি সেটি সহজ হবে না। সবশেষে আমরা যে দাবিটি করছি সেটি হচ্ছে আপনি নতুন করে একটি কমিশন গঠন করে দিয়ে কিছু মানুষকে পুনরায় ঘর বাড়ি করার সুযোগ করে না দিয়ে আপনার যে এক্সিস্টিং পলিসিটা আছে সেটাকে আপনি সংস্কার করুন। ম্যাডাম স্পিকার আপনি ঋণদাতা এবং ঋণ গ্রহীতা উভয়কে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসুন। ম্যাডাম স্পিকার কেন্দ্রীয় ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সি নিশ্চিত করুন। ম্যাডাম স্পিকার ব্যাংকিং সেক্টরগুলোকে পলিটিক্যাল প্রেশারাইজ মুক্ত করুন। ম্যাডাম স্পিকার হচ্ছে অপরাধী যারা আমরা সবাই জানি। ম্যাডাম স্পিকার তারা বললেন যে অপরাধীদেরকে কমিশনের মাধ্যমে শাস্তি। ম্যাডাম স্পিকার অপরাধী কারা? সোনালী ব্যাংক। ম্যাডাম স্পিকার সবগুলোর নামই আমরা জানি, কিন্তু আমরা সদিচ্ছার অভাবে এই শাস্তিগুলো দিতে পারছি না। ম্যাডাম স্পিকার অর্থাৎ আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেন তবে এই যে অনাচারটি ম্যাডাম সেটি হবে না। আমরা আজকে সবশেষে দেখি যে বিকল্প বন্ড মার্কেট প্রতিষ্ঠার মাধ্যমে এই যে তারল্য সংকট ম্যাডাম স্পিকার সেটি ম্যাডাম দূর হয়ে যাবে। অর্থাৎ তারা যে পলিসিটি দেখিয়েছে সেটি হচ্ছে আজকে আমরা একটি কমিশন গঠিত দিবে যেটি হবে একটা দায় ছাড়া কমিশন ম্যাডাম স্পিকার, যেটি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকে, যেটি ফিজিবিলিটি নিয়ে প্রশ্ন থাকে। ম্যাডাম স্পিকার অপরদিকে আমরা যে কেসটি দেখিয়েছি, আমরা যে পলিসিটি দেখিয়েছি সেটি হচ্ছে আপনার এই যে স্টেক হোল্ডারগুলো আছেন তাদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করেন, তবে এই যে আর্থিক খাতে সেখানে গুড গভর্নেন্স আসবে। ধন্যবাদ ম্যাডাম স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে। আমরা এই পর্যায়ে সর্বশেষ বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম সুহাদের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার উনি যে কথাটি বলেছেন স্বাধীনতার কথাটি বলেছেন, মানুষ আমাদের কমিশন স্বাধীন হবে কিনা মানুষ আমরা আমাদের কমিশনে যেসব ব্যক্তিদেরকে নিয়োগ দিব এবং যাদের সাথে কথা হচ্ছে মানুষ স্পিকার তারা সমাজের স্বাধীন চেতা হিসেবে পরিচিত। মানুষ স্পিকার ওনারা বলছে বন্ড মার্কেটের কথা। মানুষ স্পিকার ওনারা যে বন্ড মার্কেটের কথা বলেছে মানুষ স্পিকার, সেই বন্ড মার্কেটে বাংলাদেশে বর্তমানে 13টি কোম্পানি বন্ড আছে মানুষ স্পিকার। সেই এখন কিন্তু মানুষ স্পিকার এই 13টি কোম্পানি বন্ড দিকে মানুষ স্পিকার আমাদের বন্ড মার্কেট চলবে মানুষ স্পিকার, আমাদের বন্ড মার্কেট চলবে না মানুষ স্পিকার সেই জন্যই হচ্ছে আমরা ব্যাংক কমিশন গঠনের কথা বলছি মানুষ স্পিকার বিরোধী দলের তৃতীয় বক্তব্য বলছে মানুষ স্পিকার যোগ্য ব্যক্তি এবং সদিচ্ছার কথা মানুষ স্পিকার উনি হয়তো একটি উদাহরণ জানেন মানুষ স্পিকার, যখন মালয়েশিয়াতে 1970-80 দশকে হচ্ছে যখন মন্দা দেখা দিয়েছিল এবং সেই জায়গায় ব্যাংকের ঋণ খেলাপি বেড়ে গেছিল মানুষ স্পিকার, তখন ডক্টর মাহাতির মোহাম্মদের নেতৃত্বে যে একটা কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটি হচ্ছে যে কীভাবে আর্থিক খাতে তাদের সংস্কার করা যায়, ঋণ খেলাপির ওরণ কমানো যায় মানুষ স্পিকার, সেইটা তারা বাস্তবায়ন করছে মানুষ স্পিকার। সেই হিসেবে মানুষ স্পিকার আমরা বলতে যে শুধু বাংলাদেশই না মানুষ স্পিকার, বাইরের দেশে মালয়েশিয়া তো সেই উদাহরণটা আছে মানুষ স্পিকার, ব্যাংক কমিশনের মতো কিছু একটা গঠন করা হলো মানুষ স্পিকার, আমাদের দেশে ঋণ খেলাপির ওরণ কমানো মানুষ স্পিকার। তাদের দ্বিতীয় বক্তার কথা আসে মানুষ স্পিকার, তাদের দ্বিতীয় বক্তা বলে গেছে যে সাময়িকভাবে কমলেও মানুষ স্পিকার, তাদের সেই শব্দটা ব্যবহার করেছে সাময়িকভাবে কমলেও মানুষ স্পিকার যদি সাময়িকভাবে কমে মানুষ স্পিকার আমরা সেটাকে দীর্ঘমেয়াদে নিয়ে যাবো মানুষ স্পিকার, এটা প্রমাণিত হয়ে গেছে মানুষ স্পিকার। দেখেন বলেছি হচ্ছে তাদের তৃতীয় বক্তা হচ্ছে যে ডেপুটি গভর্নর নাকি হচ্ছে এপিকে আলদাকে পড়াতে সাহায্য করেছে মানুষ স্পিকার। সেই ক্ষেত্রে একটি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর যে একজন ব্যক্তিকে
পলায়ন করতে সাহায্য করে মানুষ স্পিকার। সেই ক্ষেত্রে আমরা কীভাবে বাংলাদেশ ব্যাংকের উপর নির্ভর করতে পারি সেই মানুষ স্পিকার, সেই বিষয়টা কোশ্চেন থেকে মানুষ স্পিকার। সেই জন্যই আমরা মানুষ স্পিকার একটি স্বাধীন, নিরপেক্ষ এবং সক্ষম ব্যাংক কমিশন গঠনের কথা বলছি মানুষ স্পিকার। মানুষ স্পিকার, আমাদের পরিকল্পনা মন্ত্রী কী বলেছে মানুষ স্পিকার? আমাদের পরিকল্পনা মন্ত্রী বলেছে অর্থনৈতিক উন্নয়নে আর্থিক খাতে সুশাসন জরুরি মানুষ স্পিকার। সেই সুশাসন নিশ্চিত করতে হলে আপনাকে মানুষ স্পিকার সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে মানুষ স্পিকার। মানুষ স্পিকার, একটা অর্থনীতি হচ্ছে চলমান প্রক্রিয়া মানুষ স্পিকার। সেই প্রক্রিয়াটি আপনি ধরে রাখতে হবে মানুষ স্পিকার। আপনাকে কিছুদিন পর সংস্কার করতে হবে, বিভিন্ন সংস্কার কার্যক্রম গ্রহণ করতে হবে মানুষ স্পিকার। সেই সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা অংশ হিসেবে যাতে আমাদের ঋণ খাপিরার 31% থেকে 5% নিচে চলে আসে মানুষ স্পিকার, সেটি বাস্তবায়ন করার জন্য আমরা মানুষ স্পিকার ব্যাংক কমিশন গঠন করছি মানুষ স্পিকার। মানুষ স্পিকার, পূর্বেও আমাদের ব্যাংক কমিশন সফল হয়েছিল এবং আমরা এই কমিশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে বাস্তবায়ন করছি মানুষ স্পিকার। সেই জন্য আমাদের এই কমিশন মানুষ স্পিকার সফল হয় মানুষ স্পিকার। তাই আমরা বলতেছি তারা দেখিয়ে দিতে পারে মানুষ স্পিকার, পলিসি ডিবেট মানুষ স্পিকার। তারা কোন আলাদিনের চেরাক ব্যবহার করে মানুষ স্পিকার রাতারাতি ব্যাংক সমস্যার সমাধান করে মানুষ স্পিকার, সেই বিষয়ে তারা সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে যায়নি মানুষ স্পিকার। মানুষ স্পিকার, তাই আমরা বলছি ব্যাংক কমিশন গঠন আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে এবং এই প্রস্তাবটি এই কমিশনে গৃহীত হবে মানুষ স্পিকার। ধন্যবাদ মানুষ স্পিকার। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতাকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা আমাদের আজকের এই ছায়া সংসদে গ্র্যান্ড ফাইনাল এই বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের 50 বছর এবং অ্যাকাউন্টিং অ্যালামনির 25 বছর উদযাপন উপলক্ষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত বিশেষ অতিথি এই বিভাগেরই যে অ্যালামনাই প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন, সেই সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তোফায়েল আহমেদকে আহ্বান করছি এই পর্যায়ে তার বক্তব্য রাখবার জন্য। আজকে একটি অত্যন্ত সময় উপযোগী আমরা বিষয় বেছে নিয়েছে। সেই বিষয় ব্যাংকিং কমিশন গঠন এবং আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করবে। আমাদের বিভাগের ছাত্র এবং ছাত্রীরা অত্যন্ত সুন্দরভাবে অংশগ্রহণ করেছে, জয় পরাজয় থাকবেই। সময় উপযোগী বিষয় আমি বিশেষ করে বলবো যে সরকার যদি আন্তরিক হয়, কমিশন এখানে কোনো কিছুই না। বাংলাদেশ ব্যাংক যদি তার একক ক্ষমতা প্রয়োগ করতে পারে, যে কোনো কিছু করা সম্ভব। আমরা অনেক কমিশন আমাদের এখানে আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, প্রতিযোগিতা কমিশন, নদী কমিশন, কিন্তু কতটুকু বাস্তবভাবে তারা কাজ করতে পারে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তারপরও যদি সরকার এই কমিশনটি গঠন করে, নিশ্চয়ই আমরা আশাবাদী হব আমাদের আর্থিক খাতে যে বিশৃঙ্খলা আছে সেটা দূর হবে। আমরা চাই এদেশ আরও উন্নত হোক, আমরা সেই উন্নতির জন্য আমরাও সহযোগী হতে পারি সেই প্রত্যয় ব্যক্ত করছি। এবং ডিবেট ফর ডেমোক্রেসিকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব তোফায়েল আহমেদকে তার বক্তব্যের জন্য। এবারে বক্তব্য শুনবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, এখন শিক্ষক এবং বিভাগের চেয়ারম্যান অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের ডক্টর রিয়াজুর রহমানকে এবার আহ্বান করছি এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথমে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। উদযাপনের শুরুটাতেই উনি আমাদের সাথে ছিলেন। উনি আমাদেরকে হি হ্যাজ ডান আস গ্রেট অনার বাই বিং উইথ আস। এবং আজকে যে আমরা গ্র্যান্ড ফিনালে হচ্ছে আমাদের শেষ অনুষ্ঠানেও আমরা ওনাকে পেয়েছি, এজন্য আমি আমার ব্যক্তিগতভাবে এবং ডিপার্টমেন্ট এবং অ্যালামনাইট তরফ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মনে করি যে রিয়ালিটি ইজ ইন ফ্রন্ট অফ আস। রিয়ালিটি ইজ যে আমাদের যে ব্যাংক ব্যবস্থার সেটা সংস্কার প্রয়োজন। সেটা কমিশনের মাধ্যমে হোক, সরকার ব্যক্তিগত উদ্যোগে হোক, কিংবা পার্লামেন্টের উদ্যোগে হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো আমাদের সংস্কার জরুরি, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া কখনো থেমে থাকে না এবং ইট ইজ নেভার টু লেট টু স্টার্ট সামথিং। আমরা আগে কমিশন আমাদের হয়তো ডিজায়ার্ড লেভেল অফ পারফরমেন্স দিতে ব্যর্থ হয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে উই উইল নট স্টার্ট সামথিং এলস। সো আমাদেরকে পজিটিভ হতে হবে। কিছু জিনিস এখানে উঠে এসছে আমাদের ডিবেটারদের মাধ্যমে। ওনারা বলেছেন পলিটিক্যাল ক্রনিজম যেটা আছে সেটা আমাদের একটা রিয়েল সিচুয়েশন। ফ্যামিলি ডমিনেশন ব্যাংকিং ক্ষেত্রে, দ্যাট ইজ এ রিয়েল সিচুয়েশন। অনেক কিছুই চলে এসছে। আমাদেরকে কিছু পলিসি ইনকনসিস্টেন্সি যেটা ওনারা তুলে ধরেছেন, যেটা ফ্যামিলি ডমিনেশনের কে একটু নেগেটিভলি রিফ্লেক্ট করে। সো দেয়ার আর সার্টেন ইস্যুস যেটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, কিন্তু যেটা সবার মাধ্যমে এখানে চলে এসছে খুব মানে স্ট্রংলি যেটা চলে এসছে সেটা হলো আমাদের পলিটিক্যাল উইল থাকতে হবে। পলিটিক্যাল উইলের বাইরে কিছুই করা যাবে না। এ যাবৎকালে যতগুলি ভালো কাজ হয়েছে সবগুলি পলিটিক্যাল উইলের মাধ্যমে, এবং আমাদের অনেক অর্জন, আমাদের দেশের অনেক অর্জন। দেশ হিসাবে আমরা খুব একটা বেশি দিন বয়স হয়নি, কিন্তু এর মধ্যে আমাদের অর্জন অনেক।
এবং আমাদের এর মধ্যে অর্জনের মধ্যে হয়তো দুই একটা বা কিছু ব্যাঘাত ঘটে, সেগুলি আনফর্চুনেটলি হয়তো প্রমিনেন্টলি আমাদের সামনে চলে আসে। সো আমাদেরকে সেগুলি স্টেট লেভেলে হোক, ইনস্টিটিউশনাল লেভেলে হোক, সেগুলি আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা যদি কমিশন করি, কমিশনের স্টেক হোল্ডার রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে যদি আমরা কমিশন যদি করেও ফেলি, এবং যেটা বলেছেন সরকারি দল যে এটা সময়ের দাবি যে এটা করতে হবে, তাহলে আমাদেরকে এই স্টেক হোল্ডার রিপ্রেজেন্টেশনটা খুব সিরিয়াসলি আমাদের কনসিডার করতে হবে। টার্মস অফ রেফারেন্সের কথা বললাম, দ্যাট হ্যাজ টু বি অবজেক্টিভলি স্টেটেড এবং রিয়েলিস্টিক হতে হবে আমাদের টার্মস অফ রেফারেন্স। আরেকটা জিনিস যেটা চলে এসছে, যে রেকমেন্ডেশনসগুলি যদি আসে, রেকমেন্ডেশনসগুলিকে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে হবে, সো দ্যাট দ্য কমপ্লায়েন্স বিকামস ম্যান্ডেটরি। আমরা এটা জুডিশিয়াল পাওয়ারও দিয়ে দিতে পারি ইফ নিড বি, বিকজ অনেক দেশে কমিশন করা হয়েছে যেখানে ফাইন্ডিংস গুলি খুব দ্রুত এনফোর্স করা হয়েছে, এবং সেই নজিরও আমাদের সামনে আছে। সো নাথিং ইজ ইম্পসিবল। আমরা যদি চাই, তাহলে এখনও আমাদের দেশকে আমরা সাজাতে পারি। আমাদের ওভারনাইট মিলিয়নেয়ার হওয়ার দরকার নেই। আমরা ওভারনাইট সিঙ্গাপুর বা দুবাই না হলেও আমরা যদি একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট দিকে যাই, তাহলে এই ব্যাংকিং খাত এবং এটা যে অর্থনীতিতে একটা দারুণ প্রভাব ফেলে, সেটা অনস্বীকার্য। সো ঐতিহাসিকভাবে আমি শেষ কথা বলবো যে ব্যাংকের দুটা মূল মন্ত্র থাকে, একটা হলো আস্থা, একটা হলো বিশ্বস্ততা। জনগণের আস্থা এবং ইনস্টিটিউশনাল বিশ্বস্ততা, এই দুইটা জিনিস, এই দুটো মূল মন্ত্রের উপরে দাঁড়িয়ে যদি আমরা আমাদের অর্থনীতি বা ব্যাংককে সাজাই, তাহলে ডেফিনেটলি এই ব্যাংকই সিস্টেমটা ঘুরে দাঁড়াবে এবং আমরা সমাজ এর ফল ভোগ করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সুযোগ্য চেয়ারম্যান প্রফেসর ডক্টর রিয়াজুর রহমান চৌধুরীকে তার বক্তব্যের জন্য। তিনি আস্থার কথা বলেছেন, এবং ব্যাংকিং খাতে যদি আস্থা রক্ষা করা না যায়, আস্থা ফিরিয়ে আনা না যায়, তাহলে কিন্তু আমাদের আর্থিক খাতে সুশাসনকে আমরা নিশ্চিত করতে বাধাগ্রস্ত হব। আমরা এই যে আমাদের আর্থিক খাতের যে অস্বচ্ছতা, সেই অস্বচ্ছতা কিন্তু আমরা বেশ অনেক দিন থেকে আমরা লক্ষ্য করছি। আমরা ব্যাংকের টাকা লুট করে নিয়ে যাওয়া, ঋণ করে ঋণের টাকা ফেরত না দেওয়া, জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ করা, অন্যের ভুয়া জমি দেখে ঋণ নেওয়া, কোনো কোল্যাটারাল বাইল্যাটারাল কিছুই নাই, কোনো কাগজপত্র নাই, এগুলি ছাড়া ঋণ নেওয়া, এই সংস্কৃতি কিন্তু আমাদের চলে আসছিল। এবং সেই কারণে বলছি, খেলাপি ঋণের এই যে লাগাম যদি টেনে ধরতে হয় এবং এই ক্ষেত্রে যদি সুশাসন নিশ্চিত করতে হয়, তাহলে কিন্তু আমাদের জন্য এই যে ব্যাংক কমিশন গঠন করাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে, যেটি সরকারের জন্য, যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার কি সেই সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারবে। ব্যাংক কমিশন গঠন করা হবে একটা বিশাল বড় একটা সাহসিকতার ব্যাপার। আমরা গত এক দশকের অর্থনীতিতে সরকারের অনেক সফলতা আমরা দেখতে পেয়েছি। আমরা ধীরে ধীরে আগাচ্ছি, আমাদের মধ্যমায়ের দেশের দিকে আমরা যাচ্ছি, জিডিপিতে আমাদের অনেক প্রবৃদ্ধি হচ্ছে। এত সফলতার গল্পের মধ্যেও কিন্তু আমাদের কিন্তু বিফলতার গল্প রয়েছে, আমাদের ব্যর্থতার গল্প রয়েছে। এবং সেই ব্যর্থতার গল্পের মধ্যে আমরা কী কী দেখেছি? একের পর এক আমরা ঋণ কেলেঙ্কারি দেখেছি, অর্থ আত্মসাৎ দেখেছি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেখেছি, বেশি ব্যাংকের জালিয়াতি, ফার্মার্স ব্যাংকের পতন, পিপলস লিজিংয়ের অবসায়ন, এবং খেলাপি ঋণের আকার যে দিনে দিনে বেড়ে চলছে, সেটা কিন্তু আমরা দেখেছি। পুঁজিবাজারে যে কারসাজি চলছে, শেয়ার মার্কেট লুট এবং চিহ্নিত ঋণ খেলাপিদের বারবার সুযোগ প্রদান করে আমরা কিন্তু নানা রকম কলঙ্কিত ঘটনার কিন্তু জন্ম দিতে আমরা দেখেছি। এবং সেই কারণের জন্যই আমরা এখনই সময় যেটি আমরা বলতে চাচ্ছি, যে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে একটা সময়ের দাবি কিন্তু আমরা মনে করি যে এই ব্যাংক কমিশন গঠন করা। কিন্তু এই ব্যাংক কমিশনটিকে স্বাধীন নিরপেক্ষ কমিশন হতে পারবে, নাকি এই ব্যাংক কমিশনও কিন্তু পূর্বকার মতো আমাদের যে কমিশনগুলো রয়েছে, যে সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলোর মতো সরকারের নতজানু হয়ে থাকবে? এই ব্যাংক কমিশন তাহলে কি আমাদের সেভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? স্বাধীনতার মধ্যে দিয়ে আমরা যে আমাদের সুবর্ণ জয়ন্তী পালন করতে হচ্ছে, সেই জয়ন্তীর স্বাদকে আমরা গ্রহণ করতে পারবো, মুজিব বর্ষের স্বাদকে আমরা গ্রহণ করতে পারবো? এই কারণের জন্য আমরা বলছি যে এই ব্যাংক কমিশন গঠন করবার ক্ষেত্রে সরকারকে সাহসী ভূমিকা পালন করতে হবে, যোগ্য, নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে কিন্তু আমাদেরকে হলমার্ক, ডেস্টিনি, বিসমিল্লাহ গ্রুপ সহ নামে বেনামে যারা অর্থ ঋণ করে, লোন করে, দেশের টাকা লুণ্ঠন করে, বিদেশে বাড়ি, গাড়ি, জমি, জামা, অর্থ সম্পদ তৈরি করেছে, আজকে বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে, আজকে বিদেশে নাগরিকত্ব নিয়েছে,
পার্মানেন্ট রেসিডেন্ট নিয়েছে, সেখানে অট্টালিকা তৈরি করে ভিআইপি জীবনযাপন করছে, সন্তান স্ত্রীকে বিদেশে পাঠিয়ে দিয়ে নিজেও কিন্তু বিদেশে অবস্থান করছে, সেই রকম অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাবো। আমরা পরিত্রাণ পাবো যে আমাদের এই যে খেটে খাওয়া মানুষগুলো, যে খেটে খাওয়া মানুষগুলোর হাতে আমরা বলি যতদিন তোমাদের হাতে দেশ ততদিন আমাদের থাকবে বাংলাদেশে, বাংলাদেশ তাদের অর্জনে এগিয়ে যাবে। সেই খেটে খাওয়া মানুষগুলোর জন্য যদি আমরা কিছু করতে চাই তাহলে এই লুণ্ঠনকারীদেরকে কিন্তু আমাদের ঠেকাতে হবে। আমরা সর্বশেষ কি দেখেছি, 4টি প্রতিষ্ঠান দখল করে পিকে হালদারের মতন একজন ব্যক্তির সকলের নাকের ডগায় দিয়ে 3,000 কোটি টাকা লুণ্ঠন করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এটা কীভাবে সম্ভব হলো? এত আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, এতগুলি প্রশাসনিক কাঠামো রয়েছে, এবং ওই কারণে মনে করি আমাদের এখনই কিন্তু এর লাগাম টেনে ধরতে হবে। আমরা দেখেছি যে সাবেক ডেপুটি গভর্নরকে সেখানে দায়ী করা হয়েছে। আমি জানি না সেই দায়ী ব্যক্তি আসলে দায়ী কিনা, তাকে দায়ী করা যাবে কিনা। আমরা 2015 সালে আমরা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দেখেছি যে আমাদের বাংলাদেশ থেকে যে 98,000 কোটি টাকা পাচার হয়েছে 2015 সালে, এবং সেটা দিয়ে আমাদের 4টি পদ্মা সেতু করা যাবে বলে সেখানে গণমাধ্যমে এসেছে। এই যে 98,000 কোটি টাকা 2015 সালে পাচার হয়েছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে, 4টি পদ্মা সেতু, সেটা করা যেত কার টাকা? আপনার টাকা, আমার টাকা, মেহনতি মানুষের টাকা, এদেশের সাধারণ মানুষের টাকা। আজকে সকল শ্রেণী পেশার মানুষ সকলে একত্রিত হয়ে আমরা যদি এই আন্দোলন করি যে এই দেশে কোনো ঋণ খেলাপিকে, কোনো ব্যাংক লুণ্ঠনকারীতে আমরা আর স্থায়ী দিব না, তাহলে কিন্তু আমরা সরকারের হাতকে শক্তিশালী করতে পারবো। আমরা স্বাধীন নিরপেক্ষ একটা ব্যাংক কমিশন গঠন করে এদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা সবশেষে যেটা বলতে চাই সেটি হচ্ছে গিয়ে আমাদের দরকার সবচেয়ে বেশি রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে তাহলে আজকে আমরা এই লুণ্ঠনকারীদেরকে তাদের লুণ্ঠন বন্ধ করে বিচারের আওতায় এনে বিদেশ থেকে ফিরিয়ে এনে সেই লুণ্ঠিত অর্থকে বাংলাদেশের যে রিজার্ভে আবার রেখে আমরা কিন্তু আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো। এই কারণের জন্য বলি আজকে এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি সরকারি দলের ইস্যু নয়, বিরোধী দলের ইস্যু নয়, আজকে এটি যারা রাজপথে রয়েছে তাদের ইস্যু নয়, এটি আজকে যারা সংসদে রয়েছে তাদের ইস্যু নয়, এটি সকলের ইস্যু যে আমরা আমাদের এই ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করে আমরা আমাদের আর্থিক খাতকে, আমরা আমাদের যে উজ্জ্বল আর্থিক খাত সেখানে আমরা ফিরিয়ে আনবো। সে কারণে বলি যে আমরা একটি মুক্ত স্বাধীন একটা ব্যাংক কমিশন গঠন করতে যদি পারি, সরকার যদি সেই সাহসিকতার মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে সে ধরনের ব্যাংক কমিশন গঠন করতে পারে, তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। আমরা সকলের বক্তব্য শুনেছি, এবারে আমরা শুনব আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নানের কাছ থেকে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য। অত্যন্ত একটি কি বলবো সময়োপযোগী বিষয়, উত্তপ্ত বিষয় এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় যেটা নিয়ে আজকে আলোচনা হলো এক্ষুনি কিছুক্ষণ আগে। ব্যাংক কমিশন গঠনের যে প্রস্তাব সরকার তুললেন এখানে বিরোধী দলের সামনে এই সংসদে মক পার্লামেন্টে, এই বিষয়টা বহুল আলোচিত একটি বিষয় আমাদের দেশে, এবং এটা সঙ্গত কারণেই, কারণ বিগত বেশ কয়েক দশক যাবৎ এই ব্যাংকগুলোকে নিয়ে আমাদের আলোচনা চলছে। আমাদের অর্থনীতি বিশালভাবে স্ফীত হয়েছে, বড় হয়েছে, এবং অর্থনীতির যে প্রায়োগিক দিকটা, অর্থনীতির লোকটা আমরা দেখি না, দেখতে পারি না, কিন্তু প্রায়োগিক দিক যেটা হিসাব রেখে আসে, ব্যালেন্স শিটে আসে, ব্যাংকিংয়ের মাধ্যমে আসে, ব্যাংকের মাধ্যমে আসে, আমাদের অর্থনীতির চালিকা শক্তি, রক্ত যেটাকে বলা যেতে পারে, সে আর্থিক খাতটা, তার প্রবাহ কিন্তু আমার ব্যাংকিংয়ের মধ্যে আমি দেখছি। এবং সেখানকার যে চালচিত্র গত কয়েক দশকে, সেটা আমরা খুব গর্ববোধ করি না। যদিও আমরা অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে গর্ববোধ করি, আমাদের সরকারের, আমাদের বিশেষ করে বর্তমান সরকারের গত এক দশকের ব্যবস্থাপনা এবং সুদৃঢ় অনেক ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমি বলবো অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে সুদৃঢ় ব্যবস্থাপনার ফলে আমরা মোটামুটি একটি সেই হতাশাগ্রস্ত, হতদরিদ্র, বটমলেস বাস্কেট থেকে আমরা বটমের মাথায় ওঠার একটা সুযোগ পেয়েছি। এর মধ্যে কালো দিকটি হলো আমাদের এই ব্যাংকিং। তাহলে এটি দুটো কীভাবে চলে? একদিকে এত উল্লম্পন হলো, আমাদের আর্থিকভাবে প্রবৃদ্ধি হলো, মাথাপিছু আয় বাড়লো, অবকাঠামো পরিবর্তন আসলো, বিদ্যুৎ ঘরে ঘরে চলে গেল, সাক্ষরতা বাড়লো, ব্যাংকিং খাত কেন একইভাবে আসলো না? এবং এইটা কীভাবে এটা সাস্টেন করে, এইটাও একটা প্রশ্নের বিষয়। প্রবৃদ্ধি হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু আবার লুটপাটও হচ্ছে। পুঁজিবাদের একটা কিছু চরিত্র নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় ছিটোফোঁটা পড়ি। পুঁজিবাদ অর্থশাস্ত্র কোনো নৈতিক শাস্ত্র নয়, একটা প্রাথমিক একটা শিক্ষা ছিল। দেয়ার ইজ নো প্লেস ফর মরালস ইন ইকোনমিক্স, কেউ বলে একদম। এইটা একটা নিছক একটা টাকা কামাবার, অর্জন করার এবং টাকাকে কন্টিনিউয়াসলি বাড়তে দেওয়ার একটা
বা শাস্ত্র, সেখানে নীতি নৈতিকতা অত গভীরে দেখা হয় না, কিন্তু এরও প্রয়োজন আছে। দেখা গেছে সাম্প্রতিককালে এই যে আমরা বৈষম্যের সৃষ্টি হচ্ছে সমাজে, এই বৈষম্যের সৃষ্টি কোনো নিছক মেধার জন্য নয়, সুযোগ ব্যবহার করে, এবং এই যে যেটা আজকে আলোচিত হচ্ছে আমাদের ব্যাংকগুলোকে নানাভাবে ম্যানিপুলেট করে যারা এই অর্জন করতে পেরেছে, তারা কীভাবে এটা পারলো সেটা আমার দেখার। আইন অনেক ক্ষেত্রে দেখা গেছে বিদ্যমান আইনসমূহকে বাকিয়ে আশপাশ মানে পাশ কাটিয়ে তারা এটা করতে পেরেছে। তার মানে আমাদের জন্য, সরকারের জন্য এখানে শিক্ষণীয় অনেক কিছু বিষয় আছে। এই যে স্পটলাইটের নিচে আমরা আছি, আমাদের খুঁতগুলো বেরিয়ে আসছে, এগুলো থেকে আমরা শিক্ষা নেই এবং এগুলো থেকে আমরা অনুপ্রাণিত হই। যেমন আমরা একটা রাস্তা দেখছি এখানে, যে বোধহয় একটা ব্যাংক কমিশন গঠন করে এই বিষয়টাকে হয়তো আরও শক্তিশালীভাবে অ্যাড্রেস করা যেতে পারে। যদিও ব্যাংক কমিশন সম্বন্ধে আমাদের মধ্যেই মতভেদ আছে, কেউ মনে করে এটা যথেষ্ট নয়, কী আর হবে, আগেরগুলো ব্যর্থ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। ইয়েস, ভেরি গুড, এই ধরনের আলোচনা আমাদের চলবে। তবে বিষয়টা যে জরুরি এবং আরও গভীরভাবে দেখার প্রয়োজন, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পুঁজিকে সুরক্ষা দিতে হবে, পুঁজির উৎপাদ যেটা বিষদের উৎপাদ, সেটাকে দমন করতে হবে। এই ডুয়েল কাজ যে কোনো সমাজে, যে কোনো যে ধরনের সমাজ হোক না কেন, এটাকে আমাদের করতে হবে। আমাদের মহান প্রতিষ্ঠান বাংলাদেশ, আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার যে অ্যাকাউন্টিং বিভাগের যিনি প্রধান আছেন, স্যার আছেন যিনি রেজাউর রহমান চৌধুরী, তার মাধ্যমে তার এই বিভাগকে এই আয়োজনের জন্য এবং তাদের সেলিব্রেশনের জন্য তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি এই পর্যায়ে আমার কথা শেষ করে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলা। মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান স্যারকে ধন্যবাদ জানিয়ে, সবাই তালি দিয়ে একটু তাকে অভিনন্দন জানিয়ে তার বক্তব্যের জন্য আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের আজকে যে ফলাফল, সে ফলাফল কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আমাদের আজকে যে প্রস্তাবটি ছিল সেটি হচ্ছে ব্যাংক কমিশন গঠন, আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন।